ভিডিওতে তোমাদেরকে বলবো যে আমার ছেলের ওয়েট কত হয়েছিল। ডেটের আগে মানে অনেকটাই আগে যেহেতু বেবি হয়েছে, উইকে বেবি হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। এখানে যারা সাবস্ক্রাইব করনি গাইস, প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে পাশে করে লিঙ্কটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। কি হাসছিস, আমার ছেলে পাশ থেকে হাসছে। যাই হোক, তোমরা যেমন ফ্যামিলি মেম্বার, মানে সত্যি আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে মানে বাবু হওয়ার টাইমে ঠিক কী কী হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ঠিক তখনই একজন কমেন্ট করছে, দিদি তোমার ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করো। তো ভাবলাম চলো শেয়ার করি। এটা আমার আগে করা উচিত ছিল, বাট করা হয়ে ওঠেনি। তো ফাইনালি এখন আমি করছি, আর পুরো ডিটেলসে বলবো সেই দিন সকাল থেকে কি কি হয়েছিল না হয়েছিল, কত উইকে আমার বেবি হয়েছিল সেটাও তোমাদেরকে বলবো। তো দিনটা ছিল 7ই জুন। তো সকাল থেকে সব কিছুই ঠিকঠাক ছিল, যেরকম প্রতিদিন আর কি থাকতাম ওই রকমই ছিলাম, কোনো অসুবিধে হয়নি। একদমই সকাল থেকে কোনো অসুবিধা আমার হয়নি। তো সকালবেলা খেয়েছি দিয়েছি, সব কিছুই হয়েছে। দুপুরবেলা হয়েছে, খেয়ে ঘুমিয়েছি। আমি খুব একটা ঘুমোতাম না দুপুরবেলায়। তো ঘুম থেকে উঠে আমার খুব গরম লাগতে, মানে প্রচণ্ড সেই বছর গরম ছিল, মানে আগের বছরই প্রচণ্ড গরম ছিল। তো মানে প্রচণ্ড গরম লাগছে এরকমই হচ্ছে আর কি, একটু বাইরে হাঁটা চলা করছি, যেরকম প্রতিদিন করতাম সেই রকমই করছিলাম। আর আগের বছর মনে করে দেখো একদমই বৃষ্টি হয়নি। এবছর যেরকম অনেক বৃষ্টি হচ্ছে, বাট আগের বছর একদমই বৃষ্টি হয়নি। ওই জন্য ভাবছিলাম, আর আমি বলছিলাম মানে মা, আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম, তখন বলছিলাম ভগবান প্লিজ আজকে যেন একটু বৃষ্টি দিও, কি গরম। আর আমার অনেকটা আগেই ডেলিভারি হয়ে গেছে, সেই সব কিছুই তোমাদেরকে বলবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, শুনতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর আমার ড্রেস এইসব মানে ইগনোর করো, নাইটির সাথে লিপস্টিক পরে ভিডিও শেয়ার করছি যাতে ফেসটা একটু ভালো দেখাই, এই জন্য। কারণ সেজেগুজে ভিডিও বানানোর একদম সময় নেই, কারণ আমি রাত্রেবেলায় ভিডিওটা শ্যুট করছি। তো যাই হোক, এরকম চলতে থাকে। তো হঠাৎ বেলায় বিকেলে আর কি হাঁটাচলা করি, তখনও ঠিক ছিল। সন্ধ্যে 7টা থেকে 7:30 নাগাদ সেদিনকে কি হয়েছে, আমার মা একটা ইউটিউবের নতুন রেসিপি দেখেছিল, হচ্ছে মাছের ডিমের চপ, মানে মাছের ডিমের বড়া। অনেকেই খেয়ে থাকবে, আমিও খাই। সেইখানে মাছের ডিমের চপ, ওটা আর কি অনেকটা বড় বড় করে মা ইউটিউবে কোনো কিছু আর কি রেসিপি দেখেছিল, সেটাই বানাচ্ছিল। তো আমাকে সন্ধ্যেবেলায় বলে যে তুই খাবি। প্রায় 7টা 7:30 তখন বাজছে। তো আমার খিদে পেয়েছে, কিন্তু অথচ খেতে ইচ্ছে করছে না, এরকমটা হয়েছিল। এরকম তার আগে হয়নি, সেই দিনটাতেই হচ্ছিল। তো বললাম যে হ্যাঁ ঠিক আছে দাও খাই। তো ওটা আমার খেয়ে খুব ভালো লেগেছে। ওটা 3টে খেয়েছিলাম, মানে চপের মতন আর কি সাইডে করা হয়েছিল, 3টে খেয়েছিলাম। খাওয়ার পর কিছুক্ষণ ওই 7:30 8টার দিক করে তখন থেকে কিন্তু আমার হালকা করে ওই নিচ থেকে আমার হালকা করে ব্যথাটা তখন ওঠে। তো মাকে বলি যে এরকম হালকা ব্যথা করছে। নিয়ে মা বলে যে দেখ ঠিক ওর যেরকম মানে এটা আমার প্রায় দিন হতো যে হালকা ব্যথা হচ্ছে, আর কিছুক্ষণ পর ঠিক হয়ে যেত। বললাম না এরকম হচ্ছে, তো ওই চপটপগুলো খেলাম গ্যাসের জন্য, সেটা আমিও ভেবেছিলাম প্রথমে। নিয়ে ব্যথাটা উঠতে না মানে প্রচুর পরিমাণে তখন ব্যথা হতে লাগলো। সেই ব্যথা মানে কেউ বলে বোঝাতে পারবে না যে সেই ব্যথাটা কীরকম কষ্টদায়ক। তো প্রথমে প্রচুর ব্যথা হয়। তার আগে কী হয়েছে, আমার 1 সপ্তাহ আগে মানে পেটের একদম ইউএসজি রিপোর্টটাকে নিয়ে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। ডক্টর দেখেছে, দেখার পর যে ডেট আমাকে দিয়েছিল বললো যে ওই ডেটে কিন্তু ডেলিভারি হবে। এইরকম হবে সেটা তো জানতাম না। তখনও কিন্তু আমি 1 সপ্তাহ আগে ডক্টরকে বলেছি যে এরকম আমার হালকা হালকা পেটে ব্যথা হয় মাঝে মধ্যেই। তখন উনি একটা আমাকে ওষুধও দেয় যে ব্যথা কমানোর জন্য। সেটা ডাক্তার দেখিয়ে বেরোনোর পর আমি আর আমার বর ডিসাইড করি যে না, ব্যথার ওষুধটা কিনবো না, খামগায় ব্যথার ওষুধ খেয়ে কী করবো, দরকার নেই, থাক। ওটা তো মানে কিছুক্ষণের জন্য হয়, মানে হালকা হালকা ব্যথা হয়, আবার কমে যায়, ঠিক হয়ে যায়। তো ওটার জন্য আর ওষুধ কেনার দরকার নেই। তো কিনেও নিই। সেই জন্য নিয়ে কী হয়েছে, ব্যথাটা যখন প্রচণ্ড হচ্ছে, কান্নাকাটি আমি অলরেডি তখন শুরু করে দিয়েছি। প্রায় 8টা 8:30 বাজে। আমার জিজু যেহেতু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেই জন্য আমার বর প্রথমে জিজুকেই ফোন করে যে এরকম ওর ব্যথা হচ্ছে, কি করব। নিয়ে আমার মানে হাজব্যান্ড তখন প্রেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকে এমার্জেন্সির জন্য, সেখানে ফোন করে। ডক্টরের অ্যাসিস্ট্যান্ট মানে ওখানে যারা থাকে আর কি ডাক্তারের সাথে, তার মধ্যে একটা মেয়ে আর কি ফোনটা ধরে তখন উনিও বলে যে এটা ফলস পেনও হতে পারে, কারণ ডেট যেহেতু এখন নেই, অনেকটা আগে। তো এটা মনে হয় যে আর কি যে মানে
কি বলবো, যে ব্যথাটা ওটা সেটা মনে হয় এটা নয়, ফলস পেন হতে পারে। তো দেখুন একটা ব্যথা ওষুধ দেওয়া থাকবে, সেটা খেয়ে নিতে বলুন। সেটা তো কিনিই নি, খাবো কোথা থেকে। তো ওখানে তখন আমার বর জিজুকে প্রেসক্রিপশনের ছবিটা পাঠায়, নিয়ে বলে তুই আসার সময় নিয়ে আসিস। মনে হয় নিয়েও নিয়েছিল ওষুধটা। তারপরেও মানে এত ব্যথা হচ্ছিল, এত কান্নাকাটি করতে লেগেছিলাম, বাড়ির লোক স্বাভাবিকভাবে খুব মানে ভয় পেয়ে গেছিলো। তো তখন আবার বলা হয় জিজুকে, তো মানে ভাগ্যিস জিজু তখন ছিল বলতে গেলে। তখনই আর কি মানে ডক্টর এবার বেরিয়ে যাওয়ার টাইম। আমার যে মানে বললামই তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেই জন্য মানে চেনা পরিচিতি অনেকটাই আছে। তখন আমার জিজু কী করলো, মানে যে নার্সিংহোমে আমার বেবি হয়েছে সেই নার্সিংহোমের কাছাকাছি জিজু কাজের ছিল। তো একদম মানে ডক্টর যেখানে বসেন হীরককান্তি দাস, উনি শুভলক্ষীতেই বসেন। মানে শুভলক্ষীতে ওনার চেম্বার, পেশেন্ট দেখেন, ওখানে উনি ওটি করেন আর নানান নার্সিংহোমেও ওটি করে থাকেন। তো ওখানেই ডক্টর তখন বেরিয়ে চলে যাচ্ছিলো, বাড়িটারি চলে যাচ্ছিলো। তো তখনই আমার জিজু গিয়ে দেখেছে যে এরকম ডক্টর বেরোচ্ছে। তখন উনি বলেন যে স্যার এরকম এরকম ব্যাপার, তো কি করব। তখন উনি বলেন যে বেশ ঠিক আছে, নিয়ে আসতে বলো, এমার্জেন্সি হলে আমার এখন ইয়ে আছে, মানে অ্যাসিস্ট্যান্ট আছে, ও দেখবে। ও যদি বলে যে না আজকে ওটি করতে হবে, তাহলে আমি আবার চলে আসবো। তো দেখো কি বলে। তো তখন 9টা এরকম বাজে, মানে 9:45 এরকম। তো আমরা তো সঙ্গে সঙ্গে টোটো বলি, টোটো বলে চলে যায়। তো টোটোতে যখন যাই তখন কিন্তু আমার ব্যথাটা কি বলবো, বাড়ছে কমছে, বাড়ছে কমছে এরকম হচ্ছিল, যে খুব একটা ব্যথা। তখন যেরকম কান্নাকাটি করছিলাম, মানে সন্ধ্যে থেকে ওই 8টা 7টা দিক করে যেরকম প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কান্নাকাটি করছিলাম, মনে হচ্ছিলো কেউ ভিতর থেকে আমাকে চিরছে। তো কান্নাকাটি করছিলাম, সেই জন্য তখন আর টোটোতে ব্যথা মানে হচ্ছিল কমছিল এরকম, কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, নার্ভাস হয়ে গেছিলাম। ওই জন্য আমার চোখ দিয়ে টোটোতে যাচ্ছিলাম, তখন আমার চোখ দিয়ে আমি কাঁদতে কাঁদতেই যাচ্ছিলাম। তো সঙ্গে সঙ্গে নার্সিংহোম যাই, মানে শুভলক্ষীতে আমার হয়েছিল ওটি। নার্সিংহোম যাই, নার্সিংহোম যাওয়ার পর এমার্জেন্সি মানে ওই ডক্টরের যিনি অ্যাসিস্ট্যান্ট থাকে উনি প্রথমে দেখেন, মানে আমি গিয়েছি সঙ্গে সঙ্গে আমার অ্যাডমিট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কেবিন দিয়ে দিয়েছে, ডক্টরও ছিল ওখানেই, মানে অ্যাসিস্ট্যান্ট ডক্টর। উনি দেখেন, হার্টবিট চেক করে, যেগুলো থাকে আর কি সব কিছু দেখা টেখা করার পর একটা ইঞ্জেকশন নেয় আমাকে, উনি বলে দেখো যদি ব্যথা কমে যায় খুব ভালো কথা, আজকে রাতটার জন্য নার্সিংহোমে রাখা হবে, কালকে ছেড়ে দেওয়া হবে। আর ডক্টর এমনিতে আসছেন, মানে হীরককান্তি দাস স্যার উনি আসছেন। তো বললাম ঠিক আছে। তো আমাকে কেবিনেই রাখা হয়েছিল, মানে অ্যাসিস্ট্যান্ট ডক্টর দেখার পর আমাকে একটা কেবিন দেওয়া হয়েছিল, ওই কেবিনেই ছিলাম। তো কিছুক্ষণ পরেই মানে ওই 11:15 দিক করে আসেন, আর স্যারের ব্যবহার ভীষণ ভালো, খুবই ভালো ডক্টর। তো উনি এসে আমাকে বলে বল মা তোর কি হয়েছে। তো তখন আমি বলি যে এরকম আমার ব্যথা হচ্ছে, ইঞ্জেকশনটা দেওয়ার পর কি ব্যথাটা কমেছে। তখন আমার ব্যথাটা কমে গেছে বলতে গেলে কি হয়েছিল, মানে অনেকটা হয়তো ব্যথা হচ্ছিল বলে সেটাই কি ভেবে বসেছিলাম বা কিছু জানি না, মানে কীরকম আমার একটা অদ্ভুত মনে হচ্ছিলো পেটের ভেতরটা। তো আমি বললাম যে না আমার যে এখন পুরোপুরি কমে গেছে আমি বলতে পারবো না, আমার কীরকম একটা মনে হচ্ছে, মানে খুব যে একটা ব্যথা সেটাও নেই, খুব একদম কমে গেছে সেটাও নেই। বললো আচ্ছা ঠিক আছে। নিয়ে আমাকে জিজ্ঞেস করছে তুই কি খেয়েছিলি সন্ধ্যাবেলায়। তোমরা এরকম কেউ করো না, মিথ্যে কথাও বলো না, মানে ডক্টর উকিল পুলিশ আমি জানি এনাদেরকে মিথ্যে কথা বলতে নেই, কিন্তু আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যদি আমাকে বকাবকি করে যে এখন জানিস না এরকম খাবার খেতে নেই, এই নেই হ্যাঁ নেই, গ্যাস হয়ে গেছে ওই জন্য ব্যথা। তো জন্য আমি ভয়ে ওনাকে বলে দিয়েছিলাম, মানে চপ খেয়েছিলাম সেটা তো বলিনি, তারপর মাছের ডিমের চপ সেটা তো বলিনি, ওনাকে আমি তখন বলেছিলাম আমি জাস্ট এমনি মুড়ি খেয়েছি। বলো ও আচ্ছা ঠিক আছে। তো উনি 11:15 আমাকে দেখার পরেই উনি বেরিয়ে তখন আমার বাড়ির লোকদেরকে বলে যে আজকেই ওটি হবে এক্ষুনি। তো জাস্ট বলা মাত্রই মানে সব নার্সরা চলে আসে, যেগুলো করায় আর কি ওটির আগে সব কিছু হয়ে গেল। আমাকে ওটিতে ঢোকানো হয় কটায়, ওই 11টা, মানে খুব একটা তো টাইম লাগে না ওটি করতে, ধরো 11টার সময় করে ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল। মানে আমার ছেলে 7ই জুন হয়েছে, ঠিক আছে। আমি এক্স্যাক্ট যে কি দাঁড়া ভিডিওটা বানিয়ে এক্স্যাক্ট যে টাইমটা আমি সেটা এখানে মেনশন করছি না, মানে ভাবো যে 12টার পর হলে তো পরের দিন হয়ে যেত, মানে 8 তারিখ হয়ে যেত। তো এক্স্যাক্ট টাইমটা আমি বলছি না, বাট ওই টাইমের মধ্যেই তোমরা ভেবে নাও, ঠিক আছে। এক্স্যাক্ট টাইমটা বলছি না। তো ওই টাইমে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো ওটি। তো ওটিতে প্রথম যখন নিয়ে যায় ভীষণ তো ভয় লাগছিল বলতে গেলে অদ্ভুত, তখন আনন্দ হচ্ছিল। এই আনন্দটা আমার মনে হয় কোনো মা ভাষায় প্রকাশ করতে পারবে না, মানে এটা অসম্ভব ভাষায় প্রকাশ করা। তখন যে ভয় টেনশন, তার মধ্যে এতদিনের অপেক্ষা, কাকে দেখবো, কীরকম দেখবো, কখন কোলে নেব, কখন সেই কান্নার আওয়াজটা শুনবো, তো এটা একদমই ভাষায় প্রকাশ করা নয়, মানে এটা
যারা মা হয়েছে তারাই বুঝবে আর কি, সদ্যজাত যারা মা হয়েছে। আর এমনিতে মানে আমাদের মাদের কাছ থেকে আমরা গল্প শুনতাম, তো এখন মানে আমরা নিজে মা হয়েছি, এখন আমি নিজে, তো সেইটা বুঝতে পারি আর কি যে কতটা আনন্দের, এটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। তো তখন সেই টাইমতে ভয়, নার্ভাস সব কিছুই কাজ করছিল। তো জাস্ট আমি ওটিতে কিচ্ছু বুঝতে পারিনি। আমাকে জাস্ট ওই কোমরে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় তারপরে শুয়ে দিয়েছিল, ইঞ্জেকশন দিতে এক বিন্দু লাগেনি। তারপরে আমাকে বললাম না ডক্টর ভীষণ ভালো, তো তখন উনি জাস্ট গল্প করছেন, আমাকে মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে হ্যাঁ মানে এখনও কাটাকুটি কিছু স্টার্টই হয়নি। তখন উনি আমাকে বলছে দেখ তো তোর অবশ হয়েছে তো। আমি তখন ওনাকে বলছি না না স্যার আমার একদম অবশ হয়নি। বলছে ও আচ্ছা হ্যাঁ তাহলে ডান পাটা তোলার চেষ্টা কর। এইদিকে আমার সাথে গল্প করছে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এই গল্প করতে করতেই হঠাৎ দেখছি ট্যাঁ ট্যাঁ ট্যাঁ, তো তখন তো মানে কি বলবো অটোমেটিক চোখ দিয়ে জল বেরোচ্ছে। ওই প্রথমে বললো যে বল কি হয়েছে, তখন বললাম ভীষণ মানে কি বলবো আর কিছু বলার নেই। তো সব শেষে একটা কথাই বলবো, হ্যাঁ এবার তোমাদের মেইন যে পয়েন্টটা আর কি, অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো যে কত উইকে আমার বেবি হয়েছে। আমার হয়েছে 36 উইকে, মানে আর 3 দিন হলে 37 উইক হয়ে যেত, কিন্তু যেহেতু 3 দিন হয়নি তো সেই জন্য আমি 36ই তোমাদেরকে বলছি, 36এই আমার বেবি হয়েছিল। তো অনেকটাই আগে, সেই জন্যই আর কি। কিন্তু আমার মানে কোনো কিছু একদমই প্রবলেম মানে হয়নি বলতে গেলে। সবশেষে একটা কথাই বলবো, আমাদের হাতে কিছুই নেই, ডক্টরের হাতেও এটাতে কিছু নেই। হ্যাঁ ডক্টর তো একটা ডেট দেয়, তবে যে আসার সে পুরো তার ডেট টাইম ক্ষণ নিয়েই আসে, সব কিছু ভগবানের হাতে। মানে ও যে ওই টাইমে আসবে ওই দিনে আসবে সেটা পুরো লিখেই আসে, তো সেখানেই আর কি। তো সেই জন্য আমার ছেলেও আর কি তাই, সব কিছু তো ভগবানের হাতে, এগুলো আমাদের হাতে নয়। ওই দিনে ওই টাইমে ও আসবে, তো কেউ আটকাতে পারবে কি ওকে? তো সেই জন্যই আগে মানে অনেকটাই আগে যেহেতু বেবি হয়েছে, কিন্তু আমার বিশ্বাস করো কোনো রকম কোনো কিচ্ছু প্রবলেম হয়নি, একদম সুস্থভাবে সুন্দরভাবে হয়েছে। আর হওয়ার পর ছেলেও সুস্থ ছিল, আমিও সুস্থ ছিলাম। আমি সুস্থ ছিলাম বলতে গেলে আমার কি হয়েছিল, 5 দিন আমি প্রচণ্ড ঘাড়ে ব্যথা আর মাথায় ব্যথাতে ভুগেছিলাম। তো কি বলবো, সেই জন্য আমাকে একটা করে এক্সট্রা ইঞ্জেকশনও নিতে হয়েছে। তবে বাড়ি এসেছি, মানে 5 দিন নার্সিংহোমে ছিলাম, বাড়ি এসেছি, বাড়ি এসে সেই দিনটা অসুস্থ ছিলাম, বাট তার পরের দিন থেকে একদম পুরো নর্মাল হয়ে গেছিলাম। আর আমার সেলাই কেটেছিল হচ্ছে 13 দিনে, সেলাই শুকিয়ে গিয়েছিল, বাট উনি রিস্ক নেয়নি, যেহেতু আমি অনেকটা হেলদি হয়ে গেছিলাম, তো ওই জন্য উনি বলেছিল যে 13 দিনের দিনই কাটবো। তাছাড়া এমনি কোনো প্রবলেম হয়নি। একদম ওই ওটির পরে একদিন পরে যে হাঁটতে হয়, ওই হাঁটাটা তো খুবই কষ্টকর, মানে ওটা বলে বোঝানোর মতো নয়, খুবই কষ্টকর। তার মধ্যে ওই যখন ছোট বাচ্চাটাকে দেখি, মুখটা দেখি, তখনই মনে হয় যে কোথায় কষ্ট, এই সবই চলে গেছে। সকাল মনে হচ্ছিল যে ওকে নিয়েই থাকি। তো আমার সেলাই টেলাইও সেরকম কোনো কিছু ব্যথা ট্যাথা হয়নি। আমি দুটো জিনিস নিয়েই ভুগেছি, সেটা হচ্ছে আমার ঘাড়ে ব্যথা আর মাথায় ব্যথা নিয়ে পুরো 5 দিন আমি নার্সিংহোমে ওটা ভীষণভাবে ভুগেছি। কিন্তু হ্যাঁ ওই একদিন পর যে হাঁটতে হয় সেটা আমি হেঁটেওছি। তারপরে প্রথম দিনটা আমার বড় আমাকে ধরে ধরে হাঁটিয়েছে, তারপরের দিন থেকে আমি নিজেই হাঁটতাম, নিজেই বাথরুম যেতাম, মানে সব কিছু মানে নিজে করার চেষ্টা করতাম। মাথা ব্যথা ঘাড়ে ব্যথার জন্য অতটাও পারতাম না, মানে অন্যান্য মেয়েদেরকে যেরকম দেখেছি যে না নর্মালি মানে হাঁটতে পারছে, ওটির পরই 2-3 দিন পরই সুন্দরভাবে হাঁটতে পারছে, কিন্তু সেটা আমি পারতাম না, খুব কম হাঁটতাম, বাট হাঁটার চেষ্টা করতাম। সেটা তোমরাও করবে, যতই কষ্ট হোক না কেন হাঁটাটা কিন্তু ভীষণভাবে দরকার ওটির পরে। তো এইসবই ছিল। তারপরে ওই 5 দিন ভুগেছি, তারপরে বাড়িতে এসে ঠিক হয়ে গেছি, কোনো প্রবলেম হয়নি। 13 দিনের দিন সেলাই কাটতে গেছিলাম, সেলাই কাটতে এক বিন্দু কিন্তু লাগে না। ভিডিওতে তোমাদেরকে বলবো যে আমার ছেলের ওয়েট কত হয়েছিল, আর যা যা তোমাদের জিজ্ঞাসা করা আছে এই ভিডিওটাতে কমেন্ট করো, সেই সব জিনিস নিয়ে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। মানে ওর ওয়েটটা বলবো কত হয়েছিল, আর মানে ওকে নিয়ে আমার 3 মাসের জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করবো। সেটাও কিন্তু খুব একটা যে মানে ভালো তো অবশ্যই, সব কিছু নিয়ে সব কিছু ভালো ছিল, বাট হ্যাঁ কষ্ট কিন্তু আমাকে করতেই হয়েছে। সেই কষ্টটা কি সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলআইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও। তো চলো, আর এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো কিছুর জন্য আমি এটাই বলবো, ভয় পেও না, নার্ভাস হয়েও না। হ্যাঁ পরিস্থিতি নার্ভাস করে দেয়, ভয় পাইয়ে দেয়, কিন্তু সব শেষে দেখবে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়, সেটাই হয়েছিল। তো যাই হোক, বাই।
একটা কথা, এক্ষুনি তোমরা অনেকেই আছো নেগেটিভ কমেন্ট করতে চলে আসবে, ঠিক আছে, তাদেরকে ওয়েলকাম করতেই পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু অনেকে আর বলবে দিদি একটু জল খেয়ে নাও, তুমি হাঁপিয়ে যাচ্ছ। হ্যাঁ, হাঁপানোরই কথা, কারণ আমি প্রচুর স্পিডে কথা বলছি। বলার কারণ হচ্ছে তাতে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর এই ভিডিও আমি পার্ট 1 পার্ট 2 এরকম দিতে চাই না। সেই জন্য একটা ভিডিওর মধ্যে যতটা পারলাম তাড়াতাড়িভাবে তোমাদের সাথে আমার সেই দিনটা কীরকমভাবে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম।